আচ্ছা দেখো তাহলে ব্যবসা উদ্যোগ আছে হলো 6টা অধ্যায়, তাই না? 1 থেকে 4 আর হলো 8 9। এর মধ্যে এই 6টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 11টা। তাহলে মোটামুটি প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা ধরা যায়। চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই 2টা প্রশ্ন আসবে। চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আমরা আগে আলোচনা করি, কারণ এই প্রশ্নগুলো হলো কনসেপচুয়াল প্রশ্ন। কনসেপচুয়াল প্রশ্নের সুবিধা হলো তুমি যদি শুধু সঠিক উত্তরটুকু জানো তাহলে মোটামুটি ভালো নাম্বার পেয়ে যাও। ধরো এই অধ্যায়ের প্রশ্নে কেমন থাকবে, একটা ব্যবসা সম্বন্ধে দেওয়া আছে, এটা কোন ধরনের ব্যবসা তোমাকে আইডেন্টিফাই করতে বলবে। তাহলে ওইখানে তুমি যদি বুঝতে পারো এটা কোন ধরনের ব্যবসা, তাহলে তুমি এটা সম্বন্ধে একটা সৃজনশীল লিখতে পারবা। ঠিক আছে? তো চতুর্থ অধ্যায়ে কেমন প্রশ্ন হবে বলি। চতুর্থ অধ্যায় আছে কি আগে সেগুলো শোনো। চতুর্থ অধ্যায়ের নাম হলো মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন। মানে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলোকে কত ভাগে ভাগ করা যায় এটা সম্বন্ধে আলোচনা আছে। তো মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনকে ভাগ করা যায় 5 ভাগে। কয় ভাগে? 5 ভাগে। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী কোম্পানি, সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসা। এই হলো তোমার মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনের 5 প্রকার। আমি আগে অধ্যায় সম্বন্ধে একটু আলোচনা করি, ঠিক আছে? তারপরে অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন কি বাবা সেটা বলে দিব। এইটুকু মনে রাখলে ইনশাআল্লাহ লিখতে পারবো, আর তারপর বাসায় তো করবে। এক মালিকানা ব্যবসা, যে ব্যবসার একজন মালিক সেটাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসার সুবিধা হলো এই ব্যবসা গঠন করা খুব সহজ, যে কেউ চাইলে ব্যবসা গঠন করতে পারে। ব্যবসা করার জন্য অল্প টাকা লাগে, যে কোনো জায়গায় এই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা যায়। ঠিক আছে? এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র আছে। উপযুক্ত ক্ষেত্র মানে কি, যে সকল ব্যবসা দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কাঁচামালের ব্যবসা, মাছের ব্যবসা, এগুলোর জন্য এক মালিকানা ব্যবসা উপযোগী। কিছু কিছু ব্যবসা আছে যেগুলো ব্যক্তিগত নৈপুণ্য চলে, যেমন সেলুন, ঠিক আছে, বিউটি পার্লার, এগুলো ব্যক্তিগত নৈপুণ্য চলে না, এগুলোর জন্য এক মালিকানা ব্যবসা উপযোগী। ঠিক আছে? এরপরে ধরো তোমার ছোটখাটো ব্যবসা, ছোট একটা চায়ের দোকান, একটা রেলওয়ে স্টেশনে, বাস স্টেশনে চায়ের দোকান, লাইব্রেরি, এগুলো সাধারণত এক মালিকানায় প্রতিষ্ঠিত হয়। তো দেখো এক মালিকানা ব্যবসা কাকে বলে এটা তোমাকে বই থেকে তো পড়তেই পারবা, কিন্তু বেসিক একটা ধারণা রাখতে হবে। যে ব্যবসার একজন মালিক একাই সে মূলধন বিনিয়োগ করে এবং একাই ব্যবসার লাভ ক্ষতি মানে ভোগ করে, সেটাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসার সুবিধা বললাম, সহজে গঠন করা যায়, অল্প পুঁজি লাগে, তারপর তোমার কোনো আইনগত ঝামেলা নেই। ঠিক আছে? 2-3টা পারলেই হবে। উপযুক্ত ক্ষেত্রে এটাও কিন্তু ভালো মতো করে দেবো। উপযুক্ত ক্ষেত্রে বললাম। অসুবিধা হলো এক মালিকানা ব্যবসার টাকা কম, একজনের টাকার পরিমাণ সীমিত, যে কারণে তার সুযোগ থাকলেও সে বড় কোনো ব্যবসা করতে পারে না। ধরো তুমি এক মালিকানার মাধ্যমে 2টা মেশিন কিনা বা 3টা মেশিন কিনা গেঞ্জি তৈরি করো বা শীতের পোশাক তৈরি করো। এখন শীতের সময় তোমার একজন 1 লক্ষ পিস শীতের কাপড় বানানোর অর্ডার দিল, অনেক লাভ হবে, তাই না? বড় একটা অর্ডার, কিন্তু তুমি তো এটা নিতে পারতেছো না, কারণ তোমার ওই পরিমাণ টাকা নেই। বুঝতে পারছো? এটা হলো অসুবিধা। তো তোমাদের যে কাজ হবে, এক মালিকানা ব্যবসা কাকে বলে 1 মার্কের প্রশ্ন 2 মার্কের প্রশ্ন হিসেবে করে ফেলবা। এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রে এই প্রশ্নটা ভালো মতো করবা। 2 মার্কের প্রশ্ন আমি পরে দাগিয়ে দিব। এই তথ্যগুলো থেকে কিন্তু তোমার সৃজনশীল হবে। আচ্ছা, অংশীদারি ব্যবসা সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 20 জন। সর্বনিম্ন 2 জন থেকে। তবে একটা কথা মনে রাখবা, যদি অংশীদারির ভিত্তিতে আমরা ব্যাংকিং অংশীদারি ব্যবসা গঠন করি, কোন ধরনের ব্যবসা? তাহলে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন। সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 20 জন সাধারণ অংশীদারের ক্ষেত্রে। আর অংশীদারের মাধ্যমে যদি আমরা ব্যাংকের ব্যবসা করি তাহলে সর্বোচ্চ 10 জন। এইরকম পার্টনার নিয়ে যে ব্যবসা গঠন করা যায় সেটা হলো অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসাটা গঠন করা হয়। এখন চুক্তি 3 প্রকার হতে পারে: মৌখিক, লিখিত, লিখিত ও নিবন্ধিত। মৌখিক মানে মুখোমুখি হিসাব করলাম যে শুভ তুমি অর্ধেক টাকা দিবে, আমি অর্ধেক টাকা দেবো, লাভের অর্ধেক তোমার, অর্ধেক আমার। এটা হলো মৌখিক চুক্তি। লিখিত, এই যে মুখে যা বললাম এই যে একটি স্ট্যাম্পের মধ্যে লেখা রাখলাম, এটা হলো লিখিত। আর নিবন্ধিত মানে কি, ওই লিখিত কাগজটা সরকারি যে নোটারি পাবলিক আছে তার দ্বারা আমরা নিবন্ধন করালাম, এটাকে বলা হয় লিখিত ও নিবন্ধিত। বুঝা গেছে? চুক্তি যেই প্রকারই হোক না কেন, মৌখিক হলেও চুক্তি থাকতে হবে। চুক্তি হলো অংশীদারি ব্যবসার অপরিহার্য উপাদান। এটা নৈমিত্তিক আসতে পারে। নিচের কোনটি অংশীদারি ব্যবসার অপরিহার্য উপাদান? চুক্তি। ঠিক আছে? অংশীদারদের প্রকারভেদ অনেক ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে? অংশীদারদের প্রকারভেদগুলো কিন্তু আলোচনা করা আছে, বইতে দেখবা। ঠিক আছে? আর আমি মোটামুটি একটু আলোচনা করে দিয়েছি। প্রথম হলো সাধারণ অংশীদার, যারা ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, তারপর তোমার ব্যবসা পরিচালনা করে, ব্যবসায় লাভ ক্ষতি ভোগ করে, তাদেরকে বলা হয় সাধারণ অংশীদার। এরকম ভাবে কর্মী অংশীদার, নামালক অংশীদার, সীমিত অংশীদার, এগুলো আছে। এই অংশীদারদের প্রকারভেদগুলো ভালো মতো করে লেখা। ঠিক আছে? কোন অংশীদার কি করে, কোন অংশীদার কি করে না, এগুলো ভালো মতো করে দেবে। এখান থেকে নবীর থেকে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? এটা বইতে সুন্দর করে লেখা আছে, বুঝা গেছে? এখান থেকে পড়ে নিবা। আর যদি কারো সময় থাকে তাহলে একটা ভিডিও দেওয়া আছে আমার, এখানে আমি লিখে দিচ্ছি এরকম যে অংশীদারের নাম, সে এটা করতে পারে, এটা করতে পারে না, সাতায় দেওয়া আছে, ওইটাও দেখে নিতে পারো। ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এরপর হলো
তোমার কোম্পানি কোম্পানি হলো দুই ধরনের, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 7 জন থেকে 50 জন, সর্বোচ্চ কত হতে পারে 50 জন, সর্বোচ্চ 50 জন। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক কতজন, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক কতজন, এটা থেকে কিন্তু নৈমিত্তিক আসবে। ঠিক আছে, এটা আজকেও কিন্তু নৈমিত্তিক আসছিল, ভুল করছো। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক হলো 7 জন, কয়জন 7 জন, আর প্রাইভেটে সর্বনিম্ন 2 জন। ঠিক আছে, আচ্ছা এটা বইতে তথ্যটা দেওয়া আছে, এটা যদি আমি যেটা বললাম তার ব্যতিক্রম কিছু বইতে পাবো এটাই করবা, কারণ আমার মনে হইতাছে এটাই, তারপর বলতে পারেন বলা যায় না। আচ্ছা এরপরে তো সমবায় সমিতি, একই জাতীয় মানুষ ধরো জেলে চাকরি কারা সবাই একসাথে মিলে যদি কোনো ব্যবসায়ী সংগঠন গঠন করে সেটাকে বলা হয় সমবায় সমিতি। আর রাষ্ট্রীয় ব্যবসা মানে হলো দেশের মানুষের জন্য যদি সরকার যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে সেটাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। বোঝা গেছে কথা? এখন এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে কিরকম, সৃজনশীল, সেটা ইম্পর্টেন্ট জিনিস। ধরো একটা প্রশ্ন আসবে এরকম, উদ্দীপকে দেওয়া আছে কাইয়ুম বিকম পাস করার পর অনেকদিন চাকরি খুঁজলো, কোনো চাকরি না পেয়ে সে একটা ব্যবসা শুরু করলো। তো তার ব্যবসা খুব ভালো চলতেছে, এখন এই কারণে সে ব্যবসাটা মানে চাহিদা বাড়ার কারণে সে ব্যবসার বেশি মূলধনের প্রয়োজন, মূলধন সংস্থান করতে না পারার কারণে তার বন্ধু মুস্তাফিজকে ব্যবসায়ের অংশীদার হিসেবে নিল। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন আসতে পারে প্রথম পর্যায়ে কাইমের ব্যবসাটি কোন ধরনের ব্যবসা ছিল, এক মালিকানা ব্যবসা। পরে প্রশ্ন আসতে পারে দ্বিতীয় পর্যায়ে কাইমের ব্যবসাটি কোন ধরনের ব্যবসা, অংশীদারি। এখানে খেয়াল রাখো এই লাইনটি ইম্পর্টেন্ট, যে তার বন্ধু মুস্তাফিজকে সে কিভাবে নিল, অংশীদার হিসেবে নিল নাকি দোকানের কর্মী হিসেবে নিল। ঠিক আছে, আবার ধরো এরকম থাকতে পারে যে তার বন্ধু মুস্তাফিজকে সে অংশীদার হিসেবে নিতে চাইলে তার আরেক বন্ধু সুবি বলল যে তোমার ব্যবসার অবস্থা ভালো, অংশীদার বাড়ানোর দরকার নাই, তুমি একজন কর্মী নিয়োগ দাও। ঠিক আছে, অংশীদার বাড়ানোর দরকার নাই, তুমি একজন কর্মী নিয়োগ দাও। তাহলে প্রশ্ন আসতে পারে যে শুভ কোন ধরনের ব্যবসায় সংগঠন স্থাপন না করার পরামর্শ দিল, অংশীদারি না করার পরামর্শ দিল। বোঝা গেছে, কর্মী নিলে সে কিন্তু পার্টনার না, ব্যবসার অংশীদার না, তখন এক মালিকানা ব্যবসায় থাকবে, কিন্তু পার্টনার নিলে সেটা অংশীদারি ব্যবসা হবে। বোঝা গেছে? আচ্ছা এরপরে ধরো এরকম একটা উদ্দীপক থাকতে পারে যে 5 জন বন্ধু মিলে বন্ধু লিমিটেড নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করলো। ঠিক আছে, অথবা বন্ধু লিমিটেড বাদে 5 জন বন্ধু মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করলো, তাদের ব্যবসা বেশ ভালো চলতেছিল, হঠাৎ করে একজন বন্ধু সড়ক দুর্ঘটনায় মারা গেল, এখন তাদের পক্ষে ব্যবসাটি পরিচালনা করা আর সম্ভব হচ্ছে না। গণাম্বার দিল তাদের ব্যবসা সংগঠনই কেমন ব্যবসা সংগঠন ছিল, অংশীদারি, এখন তাদের ব্যবসা কেন পরিচালনা করা সম্ভব না। তখন দেখতে হবে তোমাদের যে তাদের একজন বন্ধু মারা যাওয়ার কারণে, অনেক সময় দিতে পারে পাগল হওয়ার কারণে, দেউলিয়া হওয়ার কারণে, একই কথা যে তাদের ব্যবসাটি পরিচালনা করা সম্ভব না, কেননা অংশীদারি ব্যবসায় 1932 সালের যে অংশীদারি আইন আছে, আইনের ধারাগুলো দেখবা বইতে দেওয়া আছে, সম্ভবত 45 ধারায় বলা আছে, মানে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের যে ধারা, এখানে বলা আছে কোন অংশীদার পাগল হয়ে গেলে, মস্তিষ্ক বিকৃতি হলে, মারা গেলে ওই অংশীদারি ব্যবসা আর কন্টিনিউ করা যাবে না, মানে চালায় রাখা যাবে না। ঠিক আছে, এই কারণে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। এই অংশীদারি মানে চতুর্থ অধ্যায়ের শেষের দিকে অংশীদারি বিলোপ সাধনের মধ্যে আইনগুলো দেওয়া আছে। ঠিক আছে, কারণ কাছে কি বই আছে? বোর্ড বই থাকলে একটু দাও, বলে দিই। যদি কোনো অংশীদার মারা যায়, কোনো অংশীদার দেউলিয়া হয়ে যায়, এটাকে বলা হয় বিশেষ ঘটনার সাপেক্ষে, এটা হলো অংশীদারি আইনের 42 ধারায় বলা আছে। ঠিক আছে, 42 ধারা দাও, বই দাও। এরপর ধরো দিয়ে দিল যে একই রকম উদ্দীপক থাকলো যে 5 জন অংশীদার মিলে ব্যবসা করতেছে, ধরো একজন অংশীদার মারা গেল, এখন সেই অংশীদারের ছেলেকে নিয়ে তারা আবার ব্যবসা পরিচালনা করতে চাইবে। ঠিক আছে, উদ্দীপকে থাকতে পারে তারা কি ব্যবসা পরিচালনা করতে পারবে কিনা, না তারা অংশীদারি ব্যবসা পরিচালনা করতে পারবে না। কারণ হলো অংশীদারের সম্পর্ক তৈরি হয় চুক্তির মাধ্যমে, পারিবারিক সম্পর্কের মাধ্যমে না, উত্তরাধিকারের মাধ্যমে না। ঠিক আছে, আমি যদি অংশীদার হিসেবে কোনো ব্যবসায় থাকি, আমার উত্তরাধিকার বা আমার ছেলে সেই ব্যবসার অংশীদার হবে না, কারণ চুক্তি তো আমার সাথে ছিল। তাহলে যদি ছেলেকে নিয়ে আবার ব্যবসা করতে চায়, তাহলে আগের ব্যবসা বন্ধ করে দিতে হবে, আবার ছেলেকে নিয়ে নতুন করে চুক্তি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, আরো কিছু আলোচনা করি। ধরো যে 5 জন 7 জন 10 জন মিলে শেয়ার বিক্রির মাধ্যমে, বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করলো, এটা কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান? এটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। ঠিক আছে, আবার ধরো দিল তারা বাজারে শেয়ার বিক্রি করলো কিন্তু 50 জনের বেশি শেয়ার ক্রয় করতে পারবে না, এটা কোন ধরনের কোম্পানি? এটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঠিক আছে, আবার বললো যে অমুক এলাকার জেলেরা তাদের মাছ বিক্রি করে পর্যাপ্ত পরিমাণ টাকা না পাওয়ার কারণে, অথবা ধান চাষ করে ধানের ন্যায্য মূল্য পাওয়া না পাওয়ার কারণে তারা সবাই মিলে একটি ব্যবসা সংগঠন গঠন করলো, এটা হলো সমবায় সমিতি। এখানে প্রশ্ন দিতে পারে কোন ধরনের
প্রশ্ন মানে কোন ধরনের সংগঠন, আর গ নাম্বারে দিতে পারে এই ধরনের সংগঠন দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কিভাবে ভূমিকা রাখে। বুঝা গেছে কথা? রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে দিতে পারে, যে সরকার দেশের জনসাধারণের উন্নয়নের জন্য যে ব্যবসা করে এটা রাষ্ট্রীয় ব্যবসা। ধরো দিয়ে দিচ্ছে যে তোমার হলো বাংলাদেশ বিমানের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে যাত্রীরা খুব সহজেই অল্প টাকা খরচ করে ভ্রমণ করতে পারে, অথবা তিতাস গ্যাসের মাধ্যমে মানুষকে বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সরবরাহ করা হয়। প্রশ্ন আসতে পারে এটা কোন ধরনের ব্যবসায়ী সংগঠন? এগুলো হলো রাষ্ট্রীয় ব্যবসা। বুঝা গেছে? রাষ্ট্রীয় ব্যবসার মূল লক্ষ্য কি? এটা বই থেকে আসতে পারে জনকল্যাণ। বুঝা গেছে কথা? এখন চতুর্থ অধ্যায়ের সৃজনশীল আসার মূল টপিক, এটা থেকে দুইটা সৃজনশীল আসবে। মূল টপিকগুলো হলো উদ্দীপকে ব্যবসায়ের ধরন দিয়ে দিবে, তোমাকে বুঝতে হবে এটা কোন ধরনের ব্যবসা। ক্লিয়ার? আচ্ছা, দুইটাও দিতে পারে, গড়গত দুইটা অথবা একটাও দিতে পারে। একটা দিলে সাথে কি দিবে? ওই ব্যবসার সুবিধা অসুবিধা, ওই ব্যবসা দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখে, এগুলা। বুঝা গেছে কথা? আচ্ছা, আরেকটা কি দিতে পারে? অংশীদারি সংক্রান্ত সাধারণত এরকম আসে, অংশীদারি ব্যবসা বন্ধ করা সংক্রান্ত, বিলোপ সাধন সংক্রান্ত। বিলোপ সাধনের আইনগুলো পড়ে যাবে কোনটা কত সালে। আইনের ক্ষেত্রে যদি তোমার এক্স্যাক্টলি মনে থাকে, পারফেক্ট মনে থাকে, এটা 42 ধারা, এটা 43, এটা 45 সালে লিখবা, মনে না থাকলে লিখবা না। ঠিক আছে? কারণ ধারা মানে আইনের ধারা, ভুল করলে পুরো সৃজনশীল ভুল। ঠিক আছে? বুঝা গেছে কথা? তাহলে চতুর্থ অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন আসবে। তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে খুব ভালো করে বুঝতে হবে কোনটা কোন ধরনের ব্যবসা। ওই ব্যবসার সুবিধা সম্বন্ধে 2-4-5টা লাইন তোমাকে বলতে পারতে হবে, সবাই পারবা, তাই না? ওই ব্যবসার অসুবিধা সম্বন্ধে 2-4টা লাইন জানতে হবে। ঠিক আছে? দেশের অর্থনৈতিক উন্নয়নে ওই ব্যবসাটা কিভাবে অবদান রাখে এটা সম্বন্ধে 2-4-5টা লাইন জানতে হবে। কারণ গড়গত অনেক কিছু ব্যাপার আছে, তাই না? উদ্দীপকের সাথে সম্পর্ক দেখা 2-5 লাইন লাগলে উত্তর পেয়ে যাবে। বুঝা গেছে কথা? আচ্ছা, তো এই চতুর্থটা থেকে দুইটা প্রশ্ন আসার কিন্তু খুব বেশি সম্ভাবনা আছে। ঠিক আছে? আর ইচ্ছা করলে কিছু দুইটা উত্তর দেওয়া সম্ভব। আচ্ছা, এবার গেল তোমার হলো আসলে প্রথম অধ্যায়টা। প্রথম অধ্যায় ব্যবসায় পরিবেশ থেকে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আর ব্যবসায় পরিবেশ থেকে প্রশ্নটা কেমন হবে? একটা এলাকার ব্যবসার অবস্থা দিয়ে দিবে, যে এই এলাকায় সে এই ব্যবসাটা করছে। ধরো একজন দিয়ে দিল যে ময়মনসিংহ এলাকায় গিয়ে একজনের মাছের খামার করছে, সে খুব সফল হয়েছে, তার দেখা দেখি আরেকজনে ভোলায় যায় মাছের খামার করছে, কিন্তু সে সফল হয় নাই। প্রশ্ন দিবে কেন সে সফল হলো, কেন সে সফল হয় নাই। যে ময়মনসিংহে মাছের খামার করতে সে সফল হয়েছে কারণ ভৌগোলিক পরিবেশ ভালো। ঠিক আছে? সে সস্তায় জমি পাইছে, জমি কিনা পুকুর করছে, বন্যা কম হয়, কারণ ময়মনসিংহের কাছে মাত্র একটা নদী, ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে? বন্যা কম হয়, কিন্তু সে যদি ভোলায় যায় করে, ভোলা হলো একটা দ্বীপ এলাকা, তাই না? এখানে জলস্রোত একেবারে খামার মানে মাছের পুকুর টুকুর ভরে যাবে, মাছ সব চলে যাবে। বুঝা গেছে কথা? এইরকম ভাবে কোন পরিবেশের উপাদান নিয়ে সে ব্যবসাটা করলো, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে। দিয়ে দিতে পারে যে বর্তমান এবার পদ্মা সেতু নিয়ে কিন্তু প্রশ্ন আসছিল, তো উদ্যোগে কিন্তু এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন আসতেই পারে যে ওই যে মাসুমা বেগমের কথা একবার বলছে, দিতে পারে যে করোনার কারণে বর্তমানে মানুষের খুব সমস্যা হচ্ছে, মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অনেকে চাকরি বাকরি হারাচ্ছে। এই চাকরি বাকরি হারানোর পরে বিখ্যাত মাসুমা বেগম, ঠিক আছে, উনি গরুর মাংসের আচার, এটা প্রথম আলোর পত্রিকায় আসছিল হেডলাইনে, তো ওনার নাম নিয়ে সরাসরি আসতে পারে প্রশ্ন, যে উনি ওই গরুর মাংসের আচার বিক্রি করে, তারপরে রসুনের আচার বিক্রি করে, আর কি কি বিক্রি করে মনে নেই আমার। তো এগুলা বিক্রি করে তিনি এখন স্বাবলম্বী হয়ে গেছেন। কিভাবে বিক্রি করেন? ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করেন। ঠিক আছে? তো প্রশ্ন আসতে পারে তিনি কোন পরিবেশের কারণে বা কোন পরিবেশের সাহায্য নিয়ে তিনি সফল হয়েছেন। তাহলে এটার উত্তর কি হবে? প্রযুক্তিগত পরিবেশ। ঠিক আছে? কি হবে উত্তর? প্রযুক্তিগত পরিবেশ। ঠিক আছে? তো এই যেহেতু এখনো যে করোনা প্যান্ডেমিক সময় চলতেছে, এই বিষয়গুলো আসতে পারে, এইভাবে দিতে পারে যে করোনাকালীন সময় ছাত্রছাত্রী স্কুলে যাইতে পারে নাই, শিক্ষকরা বাসায় বসে বসে ওই মোবাইলে ভিডিও করে তাদেরকে অনলাইনের মাধ্যমে পড়াইছে। কোন পরিবেশের কারণে এটা সফল মানে সম্ভব হয়েছে? ঠিক আছে? প্রযুক্তিগত পরিবেশ। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ঠিক আছে? তো এটাও খেয়াল রাখবো। এক কথায় ব্যবসায়িক পরিবেশের যতগুলো উপাদান আছে সবগুলো পরিবেশ উপাদান তোমাকে জানতে হবে, যাতে উদ্দীপকের যে উপাদানটার কথা বলবে তুমি যেন ওই উপাদানটা ধরতে পারো। এখানে কিন্তু ছাক্কা নাম্বার একেবারে। ঠিক আছে? শুধু বলে দেবে কোন পরিবেশে, একবারে প্রথম লাইনে কেউ কিন্তু লিখবে না যে এই পরিবেশের আলোকে তিনি এরা ব্যবসা করতে পারতেন তা নিম্নে দেওয়া হলো, কোনো দরকার নাই। প্রথম লাইনে লেখা দেওয়া তিনি প্রযুক্তিগত পরিবেশের কারণে ব্যবসায় সফল হয়েছেন, নিম্নে তা ব্যাখ্যা করা হলো। প্রথম লাইনে ওইটুকু দেখলে পরীক্ষক বলতো যে খারাপ বসে বলবো না, পারে পরে 2 লাইন পড়বার শেষ। ঠিক আছে? এই কারণে প্রথমেই উত্তর দিয়ে দিলাম। বুঝা গেছে কথা? আচ্ছা, তোমার প্রথমত ব্যবসা পরিবেশটা বললাম, আর ব্যবসা কাকে বলে, বাণিজ্য কাকে বলে এটা পারোই। দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই দুইটা অধ্যায় কম্বাইন করে সাধারণত প্রশ্ন আসে। একটা অধ্যায়ের নাম হলো ব্যবসায় উদ্যোগ, আরেকটা নাম হলো আত্মকর্মসংস্থান।
আত্মকর্মসংস্থান থেকেও কিন্তু প্রশ্ন আসবে যে ওই এসএসসি পাস করার পর পরিবারের বড় ছেলে আমাকে শুভ, ঠিক আছে, আর পড়াশোনা করতে পারে না, দারিদ্রতার কারণে পড়ালেখা করতে পারে না, সে কি করলো, সে ওই তোমার হলো ওই ধরো যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে একটা ব্যবসা শুরু করলো। তারপর প্রশ্ন দিতে পারে শুভর কাজকে কি বলা যায়, আত্মকর্মসংস্থান, ঠিক আছে। তো এই ধরনের মানে একটা প্রশ্ন আসতে পারে যে একজন দরিদ্র ছেলে বা একটা দরিদ্র মেয়ে বা একজন খুব মেধাবী সে কি করলো, ধরো পড়ালেখা করতে পারে নাই, সে একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে, তাহলে এটা কোন ধরনের কাজটা, আত্মকর্মসংস্থান। আবার ধরো দিতে পারে যে একজন লোক চাকরি বাকরি করছে অনেকদিন, এখন চাকরি বাকরি ভালো লাগে না, সে মাছের খামার করছে, সে জুতা তৈরি করার একটা কারখানা করছে, মানে ছোট্ট একটা ব্যবসা শুরু করছে, এটাকে আমরা কি বলতে পারি, ব্যবসায়িক উদ্যোগ, ঠিক আছে। প্রশিক্ষণ নিয়ে শুরু করলে আত্মকর্মসংস্থান দিবা আর ব্যবসায়িক উদ্যোগ, এই দুটা কিন্তু একটু ঝামেলা মনে হতে পারে যে কোনটা কি, কিন্তু ভালো মতো করলে বুঝতে পারবো, উদ্দীপক করলে বুঝা গেছে কথা। তো এই বিরোধটা থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে। তো এই যে উদ্দীপকগুলো বললাম এগুলো যদি মনে রাখো তোমার 3টা প্রশ্ন কিন্তু কমন করে যাবে, এই টপিকের প্রশ্ন কিন্তু বারবার আসবে, বুঝা গেছে কথা। আচ্ছা বাকি যে প্রথম অধ্যায় সৃজনশীল 1-এর ক, শিল্প বলতে কি বোঝায়, 2-এর খ, ব্যবসায় পরিবেশ বলতে কি বোঝায়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ব্যবসায় পরিবেশ ভালো মতো কইরো, পরিবেশের উপাদানগুলো কিন্তু ভালো মতো করতে হবে। 3-এর খ, উৎপাদনের বাহন পদ্ধতি ব্যাখ্যা করো। 5-এর খ, অর্থনৈতিক কর্মকাণ্ডের উদ্ভব হয় কেন। 7-এর খ, প্রজনন শিল্প, এই যে সৃজনশীলের বেলায় কিন্তু এই জিনিসটা মনে রাখবো, একটা শিল্প দিয়ে দিতে পারি না কোন শিল্পের অন্তর্গত, ঠিক আছে, অর্থাৎ যে শিল্প আছে, শিল্প কত প্রকার, 5 প্রকার, ওই প্রকার যেগুলোর কোনটা কোন প্রকারের জন্য মনে থাকে, ঠিক আছে। এরপর হলো 10-এর খ, ব্যবসায়ের আইনগত পরিবেশ বলতে কি বোঝায়, অর্থনৈতিক পরিবেশ। এরপর 12-এর খ, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের প্রাকৃতিক উপাদানগুলো সম্পর্কে লিখো। 17-এর খ, ব্যবসার ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি কি ব্যাখ্যা করো। 18-এর খ, আইন চেম্বারকে প্রত্যক্ষ সেবা বলা হয় কেন, প্রত্যক্ষ সেবা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষা আসতে পারে, প্রত্যক্ষ সেবা কি পালানো সময় নাকি, সরাসরি সেবা না অন টিভি কল দুইজন আরে আমরা বাগল ধরে এরপরে 26-এর খ, সেবা শিল্প, এরপর পেজ নাম্বার 34-এর 26, নিষ্কাশন শিল্প বলতে কি বোঝো, 26 নিষ্কাশন শিল্প 34 পৃষ্ঠা, হ্যাঁ। 28-এর 28 বাণিজ্য বলতে কি বোঝায়, দ্বিতীয় অধ্যায় 1-এর খ, ব্যবসা উদ্যোক্তা বলতে কি বোঝায়, আর 2-এর খ খুব ইম্পর্টেন্ট, উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যকার পার্থক্য। 3-এর খ, নর্দামস কি। 6-এর খ, সব উদ্যোগী ব্যবসা উদ্যোগ নয়। 7-এর খ খুব ইম্পর্টেন্ট, উদ্যোক্তা কখন আত্মতৃপ্ত হয়। 23-এর খ, উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন ব্যাখ্যা করো। 24-এর খ, উদ্যোক্তার প্রশিক্ষণ প্রয়োজন কেন।
উদ্যোক্তার প্রশিক্ষণ প্রয়োজন কেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উদ্যোক্তা, হ্যাঁ, উদ্যোক্তাগণ দেশে প্রাপ্ত সম্পদ ও জনশক্তির যথাযথ উন্নত ব্যবহার নিশ্চিত করে। ৬৬ পেজে উদ্যোগ মানেই সৃষ্টি, ধ্বংস নয়। ব্যাখ্যা করো। কত নাম্বার স্যার? 18। 22 নাম্বার পরিমিত ঝুঁকি গ্রহণ উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কেন? 24 উদ্ভাবনী শক্তি বলতে কি বোঝায়? তৃতীয় অধ্যায় 3 খ চাকরির বিকল্প পেশা হিসেবে আত্মকর্মসংস্থানকে বেছে নেওয়ার কারণ কি? 4 খ আত্মকর্মসংস্থানের কয়েকটি উপযুক্ত ক্ষেত্র। 8 খ উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন? 10 খ আত্মকর্মসংস্থান বলতে কি বোঝায়? 14 খ ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক নিবিড়। ব্যাখ্যা করো। বাইশের খ আত্মকর্মসংস্থানের বড় মূলধন কোনটি? আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রয়োজন কেন? এই প্রশ্নটা একবার দিচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বা। ঠিক আছে, বুঝা গেছে? আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রয়োজন কেন? আর পেজ নাম্বার 97 24 চাকরি বলতে কি বোঝায়? 24 98 29 প্রশিক্ষণের দুটি গুরুত্ব। 35 বার্ডের কার্যক্রম। চতুর্থ অধ্যায়ে অনেক প্রশ্ন। চতুর্থ অধ্যায় 3 খ অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু। 4 খ চুক্তিবদ্ধ সম্পর্ক বলতে কি বোঝায়? 7 খ অংশীদারি ব্যবসা চূড়ান্ত সব বিশ্বাসের চুক্তি। 16 খ রাষ্ট্রীয় ব্যবসায় বলতে কি বোঝায়? 18 খ এক মালিকানা ব্যবসা সবচেয়ে জনপ্রিয় কেন? 20 খ ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার বলতে কি বোঝায়? 22 খ সমবায় সমিতির মুখ্য উদ্দেশ্য কি? 29 খ কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি বোঝায়? 32 খ এক মালিকানা ব্যবসায়ের অসীম দায় বলতে কি বোঝায়? 34 খ বাধ্যতামূলক বিলোপ সাধন বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলো সৃজনশীলের জন্য কাজে লাগবে। ঠিক আছে, কেউ যদি 2 মার্কের প্রশ্ন সবগুলো ভালোমতো বুঝা করতে পারো, সৃজনশীল লিখতে পারবে। 40 খ কেন্দ্রীয় সমবায় সমিতি কি? 41 খ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। ব্যাখ্যা করো। পেজ নাম্বার 148 এর 28 এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ কি? আর এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ততা ক্ষেত্র, এই প্রশ্নটা করে দেখা। 28 এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র।
41 শেয়ার বলতে কি বোঝায়? 42 প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য। 43 কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝায়? 48 নাম্বার খুব ইম্পর্টেন্ট, স্মারকলিপিকে কোম্পানির জন্ম সনদ বলা হয় কেন? আর 49 বিবরণী পত্র বলতে কি বোঝায়? 52 সমবায় প্রকৃতি বলতে কি বোঝায়? 57 রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে পরিচালিত হয়? ঠিক আছে স্যার। আর 54 সমবায় প্রাথমিক সমবায় সমিতি ও কেন্দ্রীয় সমবায় সমিতির পার্থক্য। অনেকগুলো প্রশ্ন হয়েছে, যদিও 4টা অধ্যায় 52টা মানে কি একবার দেখা করে যে 12-13টা, তাই না? কিন্তু এইগুলা পড়লে তুমি কিন্তু সৃজনশীল পারবা, এটাও কিন্তু একটা লাভ। ঠিক আছে, বিশেষ করে চতুর্থ অধ্যায় ভালোভাবে পড়বা, তাহলে কিন্তু 2টা প্রশ্ন কমন পাইবা। ঠিক আছে, চতুর্থ অধ্যায়। আর তৃতীয় আত্মকর্মসংস্থান আর হলো ব্যবসায় উদ্যোগ, এখান থেকে অনেক প্রশ্ন আসবে। আর চতুর্থ অধ্যায় প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু তুলনামূলক সহজ। ঠিক আছে, আর উদ্যোগে একটা কথা মনে রাখো, তুমি যদি 1-2 ভালো মতো পারো, তারপরে গ ঘ লিখতে পারলে কিন্তু নাম্বার পাইবা। আর আহামরি এত প্রথম একটা কমন প্রশ্ন করবা, কত পৃষ্ঠা লিখতে হবে এত দরকার নাই, গ নাম্বার যেটা এটা তো এক লাইন লিখতে হয়, ঘর জন্য 3-4 লাইন লিখতেই হয়, গ আর ঘ এক টেক্সট করে লিখে এলাম। ঠিক আছে, যার যার লেখার স্পিডের উপর নির্ভর করে কি কতক্ষণ লিখবা। যার লেখার স্পিড বেশি সে বেশি লিখবা, যার লেখার স্পিড কম সে কম লিখবা। লেখাগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করো, সুন্দর মানে কিন্তু পরিচ্ছন্নতা, কাটাকাটি কম করে পরিষ্কার করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে কিন্তু পারবা। নৈমিত্তিক বিগত বছরের বোর্ডগুলো পড়বা। ঠিক আছে, আর তোমাদের কাছে মডেল আছে, মডেলগুলো তোমাদের যে মডেলগুলো আছে কমপক্ষে 20টা মডেল করবা, কারণ এখানে মুখস্থ নৈমিত্তিক, শুধু মুখস্থ নৈমিত্তিক, তাই না? কমপক্ষে 20টা মডেল করবা। আর ও মডেল তোমরা একজন দিচ্ছে শুধু আমি। আর তোমাদের গাইডের শেষের দিকে কিন্তু বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে, স্যার এনেও আছে, সবগুলো এনে দেওয়া। হ্যাঁ, কিছু আছে, এরকম 15 16 মানে 18 17 15 16 17 18 19 এর প্রশ্ন মানে দেওয়া নাই, এগুলো দেওয়া আছে, 19 এর কাছে দেওয়া আছে, এগুলো করবা। আর এই অধ্যায়গুলো গাইডের জন্য ভিত্তিগুলো আছে, এগুলো করে এগুলো কমন পেবে। ঠিক আছে, যাদের কাছে সাপ্লিমেন্ট আছে তারা তো করে গেলা, সাপ্লিমেন্ট করে গেলে সুবিধা হয় কি সব অধ্যায় ভিত্তিগুলো একসাথে থাকে, তো মানে হিসাব করতে সুবিধা। এক অধ্যায় ভিত্তিক করলে যখন চতুর্থ অধ্যায় ভিত্তিক পড়বা, প্রথমে তো শুরু করবা এক মালিকানা যেটার উত্তর দেবে খালি এক মালিকানা, পরে দেবে অংশীদার। ঠিক আছে, তো যাদের কাছে নাই কথা শোনো, যাদের কাছে সাপ্লিমেন্ট নাই প্রয়োজনীয় ছবি তুলে নিয়ে উত্তরপত্রের ছবি তুলে নিয়ে করে ফেলে।